স্বাগত। এখন প্রকাশে সঙ্গে আছি আসাদুজ্জামান ইজিম। আজকে আমরা মূলত সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাই। রাজনীতি এখন আজকে আমাদের আলাপের বিষয়। আর এসব প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তার মধ্যে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সেই সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আজকের এই আয়োজনে। নতুন সরকার গঠনের প্রায় এক মাস তো হয়েই গেল। তো এর মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির যে বিষয়গুলো ছিল, কৃষি ঋণ মওকুফ করা, ফ্যামিলি কার্ড দেয়া, আমরা শুরু হয়ে গিয়েছে এর মধ্যে পয়লা বৈশাখে কৃষক কার্ড দেয়া হবে। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন পর্যায়ে প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, প্রশাসন সহ বিভিন্ন সংস্থায় রদবদল হচ্ছে। সাইফুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জোটে তো আপনারা ছিলেন, আপনার পর্যবেক্ষণ কি বলছে? কেমন দেশ চালাচ্ছে সরকার, নতুন সরকার? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন প্রফেসর সাব্বির এবং যারা দেখছেন এখন প্রকাশের এই জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। এই সরকার তো মানুষের একটা বিপুল প্রত্যাশা নিয়ে সরকার তাদের পথ চলা শুরু করেছে। আমার মনে হয় যে গত এক মাসে সরকার কিছু গুরুত্বপূর্ণ বার্তা তারা দেবার চেষ্টা করেছে। প্রথম বার্তাটা যদি বলি যে একটা কাজের সংস্কৃতি, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে তার যে ক্যাবিনেট বা তার যারা সরকার পরিচালনার কুশীলব যারা আছেন, তারা প্রথম দিন থেকেই, প্রথম মুহূর্ত থেকেই তারা তাদের পেশাদারি কাজের সাথে তারা যুক্ত হয়েছেন এবং তারা একটা বলতে পারেন এক ধরনের সক্রিয় তৎপরতার মধ্যে তাদেরকে আমরা মোটামুটি দেখছি। এটা একটা ইতিবাচক একটা বার্তা যাচ্ছে। যেটা আপনি উল্লেখ করছিলেন, গুরুত্বপূর্ণ কিছু বার্তা, যেমন ফ্যামিলি কার্ডের প্রশ্ন যেটা আপনি বললেন, ইতিমধ্যে যেটা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করবে। গতকালকে থেকে খাল কাটার যে তাদের বহুল প্রচারিত যে কর্মসূচি ছিল সেটা আবার তারা শুরু করেছেন। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষের মধ্যে একটা বার্তা যেটা এসছে, যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা এসছেন, বিশেষ করে মানুষ যে জনজীবনের জানমালের নিরাপত্তা দেখতে চায়, স্বস্তি দেখতে চায়। এর আগেকার সরকার এক ধরনের যে সামাজিক নৈরাজ্য তৈরি হয়েছিল, কিছুটা সরকারি বা নানা প্রতিষ্ঠান ব্যক্তিবর্গের প্রত্যক্ষ পরোক্ষ মদদে সেখান থেকে মানুষ যে বেরিয়ে আসতে চায়, এটা আমরা পুরোপুরি বেরিয়ে আসা গেছে এক মাস, সেটা বলবো না, কিন্তু সামনে হয়তো বেরিয়ে আসা যাবে। একটা প্রসঙ্গ তুলতে চাই, রদবদলের কথা শুরু হয়েছে। হ্যাঁ সাইফুল ভাই, সেটা হচ্ছে যে 7টি বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসির যে চেয়ারম্যান, তাকেও পরিবর্তন করা হচ্ছে। অনেকে বলছেন, মন্তব্য করছেন যে পুরনো ধারায় আমরা যদি দেখতাম যে দলের অনুগত শিক্ষকদের নিয়োগ, এর বাইরে যাওয়ার সুযোগ কি ছিল না বিএনপি সরকারের? আমি এটা যদি বলেন যে এই ক্ষেত্রে কিছুটা পুরনো ধারাই আমি দেখছি মোটামুটি অনুসরণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, জেলা পরিষদে বা আমার বিভিন্ন জেলাগুলোর যে পরিচালনা বডি আছে, সে প্রসঙ্গ আসবে, এবং সেখানেও কিন্তু দেখছি যে দলের ব্যক্তিবর্গরা স্থাপন তারাই অগ্রাধিকার পেয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও একইভাবে যারা মোটামুটি বলতে পারেন তাদেরও একটা গত 17 বছর অনেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, রাজপথে আন্দোলনে ছিলেন, সক্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে আক্রান্ত ছিল তাদেরও ভূমিকাটা ছিল, কিন্তু সেক্ষেত্রে মনে হয়েছে এই ভূমিকার পাশাপাশি দলীয় আনুগত্যের ব্যাপারটা বড় একটা বিবেচনার প্রশ্ন হিসেবে যেটা দেখা দিয়েছে। তো যে জন্য গণমাধ্যমগুলো লিখছে যে তাহলে দলীয় বিবেচনা বা দলীয় আনুগত্যের বিবেচনা, অথবা বলতে পারেন যে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী সংগঠকদেরকে তাদের পুনর্বাসনের একটা জায়গা এগুলো তৈরি হলো কিনা, সিটি কর্পোরেশন বলি অথবা জেলা পরিষদগুলো বলি, এ ধরনের একটা তির্যক বাক্য বিভিন্ন দিক থেকে আসছে। দলের থাকবে, এটাই স্বাভাবিক
যারা 17 বছর বঞ্চিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তারা নিশ্চয়ই ধরুন, কিন্তু এটা কোনো স্থায়ী করা বিষয় না। আমি বিশেষ করে সিটি কর্পোরেশন বা জেলা পরিষদ বলে এগুলো তো কমাস পরে আমি আশা করি এগুলো নির্বাচন হবে। আমাদের ভোটাররা তারা নির্বাচন দিয়ে তারা তাদের মেয়র নির্বাচন করবেন। সেটি নিয়েও প্রশ্ন রয়েছে সাইফুল ভাই, আমি আসবো আপনার কাছে। শিক্ষকদের প্রসঙ্গে একটু মন্তব্যটা। এগুলোর যেটা বলতে চাই যে এগুলোর এর বাইরেও এটাকে একটা আরো জনগ্রাহ্য করবার সুযোগ ছিল কিনা, সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন এরকম জায়গাটা যাওয়ার সুযোগ ছিল। সরকারকে এসব ব্যাপারে হয়তো আরেকটু সামগ্রিক বিবেচনা বোধের পরিচয় আমি আসবো সাইফুল ভাই আপনার কাছে। ডক্টর সাব্বির আহমেদ, মানে অতীতের ধারাবাহিকতা রক্ষাই হয়ে গেল কিনা? মানে যেটি হয় যে অতীতে ভাবে দেখতাম যে অনুগত শিক্ষকদেরকে নিয়োগ দেয়া, শিক্ষকরা আসলে এই যে দলগত রাজনীতি, পদ পদবি পাওয়ার জন্য রাজনীতির সাথে শিক্ষকরা জড়িয়ে যেতেন। মানে জুলাই গণঅভ্যুত্থানের পর এক ধরনের পরিবর্তনের আভাস, আশ্বাস আসবে, পরিবর্তনের যোগফল কি মিলল? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে একটা বড় সমালোচনা করা হয়, বা এটা সংসদীয় গণতন্ত্রের একেবারেই বহুল প্রচলিত সমালোচনা। সেটা হচ্ছে যে দল ক্ষমতায় যায়, উইনার টেকস অল, সেই দলই সব মানে গ্র্যাব করে ফেলে। বিভিন্ন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এটা দখল তাদের লোকই বসায়। এবং এটার পক্ষেও একটা যুক্তি দেওয়া হয় যে এটা এই ধরনের কি পজিশনগুলোতে তাদের লোক বসায় এই কারণে যে তাদের যে পলিসি, সেই পলিসিটা বাস্তবায়ন করা সহজ হয়। এটার কিন্তু এটা বৈধ আছে আর কি, এটা বৈধতা দেওয়া হয় বিভিন্ন দেশে আর কি। আমার মনে হয় যে কি পজিশনে বসানোটা আমি দোষের কিছু দেখি না। আমি ওইটাই দোষের দেখি যে আপনি রাইট পজিশনে রাইট লোকটাকে আপনি বসিয়েছেন কিনা, তাকে নিয়োগের কোন পদ্ধতি আপনি ফলো করেছেন। ধরুন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি করলেন, কিভাবে সেটা করলেন, আরও প্রতিদ্বন্দ্বী ছিল কিনা, প্রতিযোগী ছিল কিনা, তাদের মধ্যে থেকে রাইট লোকটাকে আপনি বেছে নিলেন কিনা। কিন্তু সেটা হয় না, যেটা সাইফুল ভাই বললেন। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে দলীয় আনুগত্য বা স্যাক্রিফাইসের জন্য পুরস্কার হিসেবে এই সমস্ত পদে তাদেরকে দেওয়া হয়। দলের মধ্যে যে রাইট পার্সনটা, যে যোগ্য ব্যক্তিটা, সেই যোগ্য ব্যক্তিটা কিন্তু সেই সুযোগটা পায় না। এটাই হলো বড় সমস্যা, এখন বাস্তব সমস্যা আর কি। এই সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। একটা বিরতিরও সময় হয়ে গেছে, একটু বিরতি নিয়ে ফেরত আসি আবার। দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই। আমরা আলাপ করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এখন যেটি আপনি আলাপটি তুলেছিলেন, 11টি সিটি কর্পোরেশন এবং 42 জেলা পরিষদের প্রশাসক যারা নিয়োগ পেলেন, তারাও দলীয় বিবেচনায়, কেউ তারা সংসদের নির্বাচনে তারা হেরেছেন, কেউ মনোনয়ন পাননি। এখন আপনি বলছিলেন পুনর্বাসন হলো কিনা, এই ধরনের প্রশ্ন এসে যাচ্ছে। শুধুই কি পুনর্বাসন সাইফুল ভাই, নাকি স্থানীয় সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত আপনি এটি দেখেন? দুটো, একটা হলো যে বাস্তবে তো এগুলো চলছিল না, সুতরাং স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন বলি, জেলা পরিষদ বলি, জেলার যে স্থানীয় সরকার কাঠামো বলি, তো এগুলো তো আসলে তো একটা পরিচালনা করার দায়িত্বের প্রশ্ন ছিল। এগুলোর সমাধান হচ্ছে আসলে নির্বাচন। তো সব মিলে সরকার তো এখনই নির্বাচনের জন্য হয়তো প্রস্তুত না, কারণ আলটিমেটলি আপনাকে ইলেকশনে আপনাকে যেতে হবে। আর সিটি কর্পোরেশন বলি, জেলা পর্যায়ে বলি, বা বিভিন্ন মানে নগরে বা শহরগুলোতে বলি, তো সেজন্য হয়তো একটু সময় হয়তো চাওয়া হবে। সাইফুল ভাই, মানে এটা ধারণা ছিল যে বিএনপি হয়তো খুব দ্রুতই যাবে, কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়াতে কি মনে হচ্ছে খুব দ্রুত যাবে? না, একটু না, আমি মনে করি যে আলটিমেটলি ইলেকশনেই যেতে হবে। এখন ধরুন সেটা 4 মাস পরে না 6 মাস পরে, বা সরকার কোনো ক্ষেত্রে 1 বছরের সময় নেবেন কিনা, সেটা নির্ভর করে। আরেকটু তো আপনি যেটা আপনার কথার প্রশ্নের মধ্যে অর্ধেক উত্তর আছে, কিছুটা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, সামাজিক বা অন্যান্য যে তাদের যে প্রাতিষ্ঠানিক নির্বাচনের জন্য সরকারি দলের প্রস্তুতি নেবার জন্য যে সময়টা দরকার, যদি এটা দলীয় ব্যক্তিবর্গ থাকেন তাহলে সেটা সহজ হয়, অনেকগুলো কাজ তারা করতে পারেন, এমনকি কিছুটা সার্ভিসও ডেলিভার করার সম্ভব। কারণ মানুষ তো আলটিমেটলি সাফার করছিল, ফলে মানুষের কাছে জেনুইনলি কিছু সার্ভিস ডেলিভার করা, কিছু নাগরিক সেবাগুলো নিশ্চিত করা, তো সেটাও একটা কিন্তু বড় যুক্তির প্রশ্ন। এই ব্যাপারে সরকারি এসব ব্যক্তিবর্গ যদি ভালো, তারা যদি সার্ভিসটা
ডেলিভার করতে পারেন এটা নিশ্চয়ই তাহলে পরে ইতিবাচক সুফল আসবে। ডক্টর সাব্বিরের কাছে একটু জায়গাটা আসবে। যেতে চাই, খুব দ্রুত কি নির্বাচনের পথে যাবে? এই প্রশাসক নিয়োগের প্রক্রিয়া দেখে মনে হলো। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেরই তো অভিজ্ঞতা নেই এই প্রশাসন চালানো, তাদেরকে নিয়োগ দেওয়াতে কি সুফল বয়ে আনবে কিনা সেটি? আমার মনে হচ্ছে খুব দ্রুত যাবে না, খুব দ্রুত যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। যেটা ইঙ্গিত হয়, আজকেও আমি দেখলাম এরকম নিউজ কি বলে পত্রিকাতে একটা লেখা এরকম দেখছিলাম। যতক্ষণ পর্যন্ত সে মানে আমি আসলে মনস্তত্ত্বের জায়গা থেকে বিএনপি এবং আওয়ামী লীগকে একই জায়গায় একই লেন্সে মাপি আর কি। কারণ তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের ওই জায়গাটা যেটা আপনি বললেন যে তাদের উদ্দেশ্য থাকবে যে যতক্ষণ পর্যন্ত তারা স্থানীয় কাঠামোগুলোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অবস্থায় না যাবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি আর কি, এবং সেটা তারা করতে পারে। কিন্তু আরেকটা জটিলতা যে স্থানীয় সরকারের যে নির্বাচন, এই নির্বাচন কি এই প্রশাসকদের অধীনে হবে কিনা, এইটা একটা ক্রাইসিসের জায়গা তৈরি করতে পারে। কারণ যদি এই প্রশাসকদের অধীনে, দলীয় প্রশাসকের অধীনে হয়, তাহলে তো এটা নির্বাচনের যে নিরপেক্ষতার প্রশ্নটা, স্থানীয় পর্যায়ে নির্বাচনের নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু সামনে আসবে, এবং এটা নিয়ে হয়তো আরেকটা সংকট তৈরি হতে পারে আর কি। হ্যাঁ, এবং দলীয় প্রতীকে হবে কিনা নির্বাচন সেটিও সংসদে আলাদা। ওটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জায়গা, সাইফুল ভাই। এই প্রশ্নটা পার্লামেন্টে আলোচনা, আমরা জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছিল, ঐক্যমত কমিশনে আমরা আলোচনা করেছি। সেখানে ওভারওয়েলমিং মেজরিটির একমত ছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে না করা, এটা স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্টলি, তাদের কোনো দলীয় পরিচয় মানে দলীয় মার্কা থাকবে না। দলীয় তো পরিচয় থাকবে, মানুষ জানবে, কোনো মার্কা তো দেখলাম এখন সরকারি মন্ত্রীরা বলছেন যে পার্লামেন্টে আলোচনা করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আমার মনে হয় তারা এ ব্যাপারে একটু সময় নেবেন আর কি, সময় নেবেন তাতে। কারণ এর প্রতীকের সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন যুক্ত। যদি প্রতীকে করেন তাহলে প্রবাবলি শর্ট রানে আওয়ামী লীগ এবং তার মিত্রদের নির্বাচনে অংশগ্রহণের আপাতত সুযোগ নেই। যদি দলীয় প্রতীকে করেন, যেহেতু একটা সাংগঠনিক কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, যদি দলীয় প্রতীক না থাকেন তখন কিন্তু বলতে পারেন সবার জন্য প্রায় উন্মুক্ত জায়গাটা থাকে, ফলে একটা বড় রাজনীতি বিবেচনার কিন্তু প্রশ্ন আছে। ডক্টর সাব্বির মন্তব্যটা জেনে বিরতিতে যাব। হ্যাঁ, ওইটা মানে 2015 সালে তো আইনটা করা হলো দলীয় প্রতীকে। এর আগ পর্যন্ত আমাদের স্থানীয় সরকারের একটা একটা সোশ্যাল ছিল, ইম্প্যাক্ট ছিল আর কি, যে এখানে ভিন্ন মতের রাজনীতি যারা করে, বিএনপি, আওয়ামী লীগ, ইভেন জামাতও একই টি স্টলে বসে তারা একসাথে কথা বলতো, একের সাথে একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করত। 2015 সালের পরের থেকে এমনকি ওই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। মানে স্থানীয় পর্যায়ে যে একটা সোশ্যাল হারমোনি ছিল আমাদের, সহাবস্থানের রাজনীতি করা আর কি স্থানীয়ভাবে। তো এটা যদি সংসদ এই কাজটা করে, আমি মনে করি যে এটা একটা মানে শুভ উদ্যোগ হবে বলে আমি মনে করি। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোগুলোকে পুরোপুরি দলীয় রাজনীতির অ্যাঙ্গেল থেকে না দেখে এগুলোকে আসলেই এফিশিয়েন্ট সার্ভিস ডেলিভারি মেকানিজম হিসেবেই দাঁড় করানো উচিত বলে আমার মনে করি। আমি রাজনীতির বিরোধিতা না, আমি বলছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এখনও ওই জায়গায় নাই যে আপনি এখন দেখেন যে এইটাকে কেন্দ্র করে মারামারি, এর সম্পত্তি ধ্বংস, ওর মাছের ঘের নষ্ট করা, এই জায়গাটা থেকে আসলে আমাদের মুক্তি দরকার। মানে ইলেকশনটাকে কেন্দ্র করে সামাজিক সম্পর্ক নষ্টের জায়গাটাকে নষ্ট করা উচিত হবে বলে আমি মনে করি না আর কি। জি, আরেকটি বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফেরত আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। সাইফুল হক, আপনার কাছে আসতে চাই, মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া, মানে বিএনপি তো নেয়নি শপথ, তো সেদিকে বিরোধী দল যারা রয়েছেন তারা বলছেন সংবিধানের দোহাই তারা দিচ্ছে বারবার। মানে তারা বলতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, গণভোট, এই সরকার সবকিছু তো আসলে সংবিধান মেনে হয়নি। তাহলে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে অনেক সিদ্ধান্তগুলো এসেছে। এখন বিরোধীরা যেটি বলছে সেটি হচ্ছে যে যদি সমঝোতা সরকারি দল বিনষ্ট করে দেয় তাহলে তারা তার বিরুদ্ধে দাঁড়াবে। আগামী রাজনীতি কি দেখছেন, মানে সংসদ না রাজপথ? না, প্রথমত আমরা মানুষকে যে আমরা বলি যে মানুষ সার্বভৌম, মানুষ তার এই সার্বভৌম ক্ষমতা হলে কিভাবে মানুষ তার
ডেমনস্ট্রেশন কিভাবে ঘটে, আমাদের এখানে তো এই ভোটের যে গণতন্ত্র, মানুষ যখন একটা পপুলারলি ইলেক্টেড এর মধ্য দিয়ে মানুষ যখন তার প্রতিনিধি নির্বাচন করে, তো মানুষ তার সার্বভৌম ক্ষমতাকে এক অর্থে হলো ডেলিগেট করে পার্লামেন্ট মেম্বারদের কাছে বা যারা জনপ্রতিনিধি হন। তো সেটা একটা বিষয়, এবং তো সেটা পার্লামেন্ট যখন হয়, তো পার্লামেন্টের ব্যাপারটা তো পার্লামেন্ট আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট তো একটা ওই অর্থে মানুষ সভরেন ক্ষমতার রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সার্বভৌম পাওয়ারকে তখন সে এক্সারসাইজ করে। তো সে জায়গা থেকে পার্লামেন্ট তো তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। ফলে আলোচনা, সমঝোতা বলি, নতুন বিধি বলি, আইন বলি, এটা অবশ্যই তো আপনাকে পার্লামেন্ট এটাকে হতে হবে। যদি একটু পেছনে তাকাই, আমরা গত 1.5 বছরে আমাদের সরকার একটা ডুয়াল অবস্থা ছিল। একদিকে আমরা সাংবিধানিকভাবে সরকারকে শপথ গ্রহণ করতে হয়েছে, সংবিধান ছুঁয়ে নিয়েছে 106-এর একটা রেফারেন্সে। আবার সরকারকে একটা এক্সট্রাঅর্ডিনারি একটা আপরাইজিংয়ে থাকার কারণের জন্য একটা বোঝাপড়া করে, একটা মিলতাল করে, সমঝোতা করে, কনসেনসাস বিল্ড আপ করে আমাদেরকে চলতে হয়েছে। তাহলে এখন কিন্তু আবার একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট, নতুন সরকার। তাহলে এখনকার কনটেক্সটে আপনি আগের কনটেক্সটে মিলালে চলবে না, আগেকার একটা ধারাবাহিকতা নিশ্চয়ই প্রশ্ন আছে। প্রশ্নটা কোথায়? প্রশ্ন হলো জুলাই সমঝোতার সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি, আমি নিজে ওয়ান অফ দ্য সিগনেটরিজ। তো ধরেন বিএনপি, জামাত, এনসিপি শেষ দিনে এসে তারা স্বাক্ষর করলেন। তাহলে আমাদের তো সে ব্যাপারে আমাদের তো এক ধরনের পাবলিক কমিটমেন্ট আছে। সুতরাং পার্লামেন্টে আলোচনা হবে, আর রাজনৈতিক দলের তো মাঠে যাওয়ার একটা ডেমোক্রেটিক স্পেস তো সবার জন্য আছে। আমার ধারণা পার্লামেন্টে যেমন আলোচনা হবে, বিরোধী দলগুলো মাঠেও তার একটা অবস্থান রাখতে চাইবে, যাতে পার্লামেন্টে সরকার বা সরকারি দলের উপরে যাতে একটা রাজনৈতিক চাপ যাতে তৈরি করা যায়। কিন্তু একই সাথে পার্লামেন্টকে অবশ্যই আমরা ইফেক্টিভ দেখতে চাই। পার্লামেন্ট শেষ বিচারে যদি আপনি আইন প্রণয়ন করেন, বিধি প্রণয়ন করেন, আপনাকে বিল একের উত্থাপন হবে, তারপর এটা আইন প্রণয়ন হবে, তারপর এটা সংবিধানে যুক্ত হবে। এটা তো পার্লামেন্ট ছাড়া তো এটা সম্ভব হবে না। সেই জায়গাটা আসতে হবে। ধন্যবাদ। আমি যে কথাটা সাইফুল ভাই যে জায়গাটা থেকে বললেন, যে সবাই এই সনদে কিন্তু স্বাক্ষর করেছে এবং ওই যে ওয়ার্ডারেও স্বাক্ষর করেছে। আমি যে বিতর্কটা চলমান এখন বাংলাদেশ, সেটা হলো সংবিধান আগে না রাজনীতিটা আগে। হ্যাঁ, আমার কথা হলো যে গণ অভ্যুত্থানটা তো, এটা তো এই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি সবাই হয়েছে যারা, তাই না? তাহলে এই মুহূর্তে এসে আমরা ওই স্পিরিটটাকে কেন আবার একটা জায়গায়, একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে যাচ্ছি? আমার বক্তব্য হলো যে এটার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। ভুল ত্রুটি তো হতেই পারে, একটা প্রসেসের মধ্যে নানান ধরনের ভুল ত্রুটি থাকবে। হওয়ার পরেও 30টা রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের কনসেনসাস কিন্তু হয়েছে। এখন এসে আপনি উল্টাপাল্টা কথা বলছেন, মানে নিজের মতো করে কথাটা বলছেন। হ্যাঁ, বলা হচ্ছে যে শপথটি অসাংবিধানিক, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা শুনছি এই বিষয়টি। তো আমার কথা হলো যে এই ক্রাইসিসটাকে এড়ানো যেত। আমি ঠিক বুঝি না যে কেন বিএনপির এই স্ট্যান্ড এটা নিয়ে। তার একটা বিরতির পর ফিরে এসে একটা প্রশ্ন স্যার করতেই চাই, সেটা হচ্ছে যে এই যে শপথটি নেওয়া হলো, সেটি তো আসলে ইলেকশন কমিশন থেকে সবাইকে চিঠি দেওয়া হয়েছে যারা এমপি হয়েছেন, তার মধ্যে বিরোধীরা নিয়েছেন, বিএনপি নেয়নি। তাহলে তো ইসি তো আবার ইলেকশন, যিনি প্রধান নির্বাচন কমিশন, তিনি তো শপথ পড়িয়েছেন, তিনিও তো সংবিধানের মধ্য থেকেই পড়িয়েছেন। মানে বিষয়টি অসাংবিধানিক যদি বলা হয়, তাহলে তো প্রধান নির্বাচন কমিশন সংবিধানকে এক ধরনের স্ববিরোধিতার জায়গায় ফেলে দেয় কিনা, এ নিয়ে শুনবো একটা বিরতির সময় আছে। বিরতির পর আবার ফিরছি। দ্যাটস এ গুড কোশ্চেন। বিরতির পর ফিরে এলাম আবারও। সাইফুল ভাই, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, যদি শপথটাকে যদি অসাংবিধানিক বলে মন্তব্য করা হয়, আমরা তো জানি যে সিইসি পড়িয়েছেন শপথ, তাহলে সিইসিকে সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় কিনা? প্রথমত শপথ গ্রহণের ব্যাপারে তো কোনো সমঝোতা, কোনো চুক্তি এরকম কিছু আমার জানা নেই। এটা সম্ভবত ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইলেকশন কমিশনের তাদের বোঝাপড়ার জায়গা থেকে, যেহেতু একটা জেনারেল একটা অ্যাগ্রিমেন্ট ছিল যে পার্লামেন্ট পরবর্তী 180 দিন একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্ট কাজ করবে, সেটাকে ধরে সম্ভবত এই ধরনের একটা ইলেকশন কমিশন শপথ নিয়েছেন। বিএনপির দিক থেকে লজিকটা ভেরি ক্লিয়ার, যেহেতু তারা ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট ফর্ম হয়েছে, বিদ্যমান কনস্টিটিউশনের অধীনে একটা পার্লামেন্ট গঠিত হয়েছে,
তো এই কনস্টিটিউশনে তো অ্যাজ সাচ দুবার করে শপথ নেবার বিধানটা নাই। বিএনপি অপশনটা ওপেন রেখেছে যে পার্লামেন্ট সেশনে আলাপ আলোচনা করে যদি এরকম সিদ্ধান্ত হয় যে পার্লামেন্ট একই সাথে একটা সংবিধান সংশোধন পরিষদ হিসাবে এটা কাজ করবে, এরকম একটা বিল আইনে প্রণীত হলে, সংবিধানে যুক্ত হলে তখন প্রয়োজনে আমরা শপথ গ্রহণ করব। বিএনপি অপশনটা ওপেন রেখেছে। বিএনপি কিন্তু এটাকে বাতিল করেনি। ফলে বিএনপি, আমি মনে করি টেকনিক্যালি বিএনপিকে ধরবার জায়গাটা খুব কম এই প্রশ্নে। সাব্বির স্যার। জি, না, ঠিক আছে, যেটা আমি একমত সাইফুল ভাইয়ের সাথে। তাহলে আমি স্যার আপনার কাছে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে মানে এখন জামাত যেভাবে অবস্থান করছে বা বিরোধীরা যেভাবে অবস্থান করছে, মানে সরকারের সঙ্গে কি এক ধরনের সমঝোতা করে বিরোধী দলের ভূমিকায় অবস্থান নিচ্ছে বলে মনে করেন কিনা স্যার? এখন এটা জামাতের পুরো মানে পার্লামেন্টারি ক্যারিয়ারে সেটা হবে কিনা আমি জানি না, তবে মনে হচ্ছে যে একটা বিষয়ে ধারণা করা যায় যে সব বিষয়ে জামাত হয়তো সরকারের বিরোধিতায় যাবে না। এটা হতে পারে যে ইস্যু ভিত্তিক একটা সমঝোতাও থাকবে, আবার ক্ষেত্র বিশেষে তারা বিরোধিতাও করবে। এই দুই ট্যাকটিক্সেই তারা চলবে বলে আমার মনে হচ্ছে আর কি, যেটা আমি প্রথম অধিবেশন থেকে আমার যতটুকু মনে হচ্ছে যে তারা এটার আরেকটা লিমিটেশন জামাতের জন্য, যেটা আমরা আলোচনা করছিলাম যে জামাত বহুদিন পরে একটা বড় অ্যাচিভমেন্ট তার পলিটিক্যাল ক্যারিয়ারে পেয়েছে। এখন সে এমন কিছু করতে যাবে না যেটা করে তার আমও যাবে, শেষ পর্যন্ত ছালাও যাবে, দুইটা আর কি মনে হচ্ছে না আর কি আমার। সুতরাং ওই নরম গরম মিলে এই জামাতের স্ট্র্যাটেজি চলবে বলে আমার মনে হয়। সামনের দিনগুলোতে সংসদ শুরু হলে সাইফুল ভাই এবং ডক্টর সাব্বির নিশ্চয়ই আরও আলোচনার সুযোগ হবে। আজকে শেষ করতে হচ্ছে, দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি। এখন প্রকাশ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।